রবিবার দুপুর 1টা নাগাদ কলকাতার উত্তর শহরতলি সাংগঠনিক জেলায় আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিশিষ্ট নেতা তাপস রায় এবং রাহুল সিনহা। শিবিরে বিপুল সংখ্যক রক্তদাতা অংশ নেন। সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতা ও রক্তের অভাব মেটাতে এই উদ্যোগকে সকলেই প্রশংসা করেন। স্থানীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি চলবে একই উদ্যমে। এখন এটা স্থির করে ফেলা হয়েছে, উনি যার স্পেশালিস্ট অঙ্কোলজিস্ট, যদি কেউ এখন পশ্চিমবঙ্গে ক্যান্সার রোগে দীর্ঘদিন আক্রান্ত হয়ে মারা যায়, কারোর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কারোর যদি দীর্ঘদিনের কোনো কোমরবিডিটি থাকে, কারোর যদি কোনো কিডনির অসুখ থাকে, যে যেভাবে মারা যাবেন তার একটাই পথ। যেমন রামকৃষ্ণ বলে গেছেন না, যত মত তত পথ। তৃণমূল প্রতিষ্ঠা করে দিয়েছে সব মত থাকবে, কিন্তু পথ একটাই থাকবে, সেই তৃণমূলের পথ। অতএব যে যেখানে মারা যাবেন, যে প্রান্তে মারা যাবেন, যদি পথ দুর্ঘটনাও মারা যান, যদি মদ্যপ অবস্থায় কেউ মোটরসাইকেল চালাতে গিয়ে নর্দমার মধ্যে ঢুকে গিয়ে তার প্রাণ যায়, বলা হবে এসআইআর আতঙ্কে মারা গেছে। অতএব আপনারা যখন শ্মশানে যান, আপনারা জানেন প্রত্যেকে, এখন আর কার্ডিয়াক অ্যারেস্ট লিখলে চলে না, কজ অফ ডেথ লিখতে হয়, মৃত্যুর কারণ। পশ্চিমবঙ্গ সরকার অঘোষিত বলে দিয়েছে এসআই একটা অন্যতম কারণ। আপনি যদি শুধু কার্ডিয়াক অ্যারেস্ট লিখে দেন বা কার্ডিয়াক ফেলিওর লিখে দেন, আপনার আমাদের বার্নিংহাটে যিনি ডাক্তার সাহেব আছেন, তিনি কিন্তু সেটা গ্রহণ করবেন না, বলবেন ডাক্তারকে দিয়ে লিখিয়ে আনুন মৃত্যুর আসল কারণ কি। কিন্তু এখন যদি ওই উপরে লিখে দেওয়া যায় এসআইআর কিংবা এনআরসি, তাহলে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। সমস্ত ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এটা এমন একটা সরকার চলেছে, প্রতিহিংসা পরায়ণ সরকার। আমরা জানি আমাদের রাজ্যের রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছেন, ওপর থেকে রবীন্দ্রনাথ কথাঞ্জলি পড়ছেন। কথাঞ্জলি পড়তে পড়তে উনি ছপান করে নিচে পড়ে যাবেন কিনা তারই কোনো গ্যারান্টি নেই। গীতবিতানের জায়গায় কবিতা বিতান এসে গেছিল। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস সরকার। গত 7ই নভেম্বর থেকে আগামী 1 বছর বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ পালিত হচ্ছে। এই শ্রাদ্ধ শতবর্ষ পালন করবার জন্য কলকাতায় যেখানে বঙ্কিমচন্দ্র থাকতেন, যেটা এই মুহূর্তে লাইব্রেরি আছে, কলেজ স্ট্রিটের ঠিক উল্টো দিকের রাস্তার নাম কি তাপসদা? বঙ্কিমচন্দ্রের বাড়ি প্রতাপ চ্যাটার্জি লেন। সেখানে আমাদের বিরোধী দলনেতার যাওয়ার কথা ছিল, রাস্তাটাকে আগেই খুঁড়ে রেখে দেওয়া হয়েছে যাতে ওখানে বিজেপির কোনো প্রোগ্রাম না হতে পারে। বিজেপির প্রোগ্রাম হচ্ছিল না। সারা পশ্চিমবঙ্গের 1,500টি স্থানে এবং সারা ভারতবর্ষে 100 জায়গায় সমবেত সঙ্গীত চলছিল। সেখানে ফুল দিয়ে সাজানোর কথা ছিল, কিন্তু সেখানেও বঙ্কিমচন্দ্রের মূর্তি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও একজন অতীতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, এখন হয়তো তৃণমূল কংগ্রেসে নেই। সেজন্য বন্দে মাতরমের স্রষ্টার গলায় মালা দেওয়ার জন্য বিজেপি কর্মীকে পাঁচিল টপকাতে হলো। পাঁচিল টপকে গিয়ে বন্দে মাতরমের আমরা খুঁজে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কোন রাজ্যে এসে গেছি। এই পরিস্থিতির মধ্যে রক্তদান শিবিরে আমরা সকলে একত্রিত হয়েছি। মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে, তৃণমূল থেকে মুক্তি চাইছে। এই দমদমের যারা বাসিন্দা আছেন, অধিকাংশই পূর্ববঙ্গ থেকে এসেছে। যারা এখানে বসবাস করছেন, বিভিন্ন দলের নির্বাচনে অংশগ্রহণ করছেন, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি হোক, দমদমের 90% মানুষ পূর্ববঙ্গের মানুষ, অতীতে পূর্ব পাকিস্তানের মানুষ।